नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। যোগাচার্য স্বামীজির কাছে আমরা প্রার্থনা করব আমাদের কল্যাণের জন্য। আর কয়েকদিন পর যোগাচার্য স্বামীজির জন্মদিন এবং তারও কয়েকদিন পরে জন্মতিথি, পূর্ণ আবির্ভাব তিথি। তারই প্রাক পর্বে আমরা আজকে পাঠ করব স্বামীজির লেখা 253 নম্বর চিঠি, যেটি স্বামীজি লিখছেন 1895 খ্রিস্টাব্দে। স্বামীজি লিখছেন 1895 খ্রিস্টাব্দে মঠের সকলকে লক্ষ্য করিয়া, প্রিয় বরেষু, সান্ডেল যে পুস্তক পাঠাইয়াছিল তাহা পৌঁছিয়াছে। একথা লিখিতে ভুল হয়, তাহাকে জ্ঞাত করিবে। তোমাদের জন্য লিখি। এবার স্বামীজি লিখছেন 1, পক্ষপাতী সকল অনিষ্টের মূল কারণ জানিবে। অর্থাৎ যদ্যপি তুমি কাহারও প্রতি অধিক স্নেহ অন্য অপেক্ষা দেখাও, তাহা হইলেই ভবিষ্যৎ বিবাদের মূল পত্তন হইবে। স্বামীজির এই চিঠি যে আমরা লক্ষ্য করব, স্বামীজি এই চিঠিতে আমাদের মঠের যে সকল গুরু ভ্রাতা রয়েছেন সেই গুরু ভ্রাতাদের সম্পর্কে বা উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা লিখছেন। এবং সেই লিখতে গিয়ে যে মঠের গুরু ভ্রাতাই শুধু নন, তার মূল লক্ষ্য কিন্তু আমাদের সকলের প্রতি, অর্থাৎ আমার আপনার প্রত্যেকের প্রতি যেন স্বামীজি এগুলি নির্দেশ স্বরূপ। এবং সেগুলি যদি আমরা খুঁটিয়ে পড়ার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে, আমাদের জীবন চর্যার ক্ষেত্রে স্বামীজির এই কথাগুলি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। স্বামীজি প্রথমেই বলছেন পক্ষপাতী সকল অনিষ্টের মূল কারণ জানিবে। অর্থাৎ যদ্যপি তুমি কাহারও প্রতি অধিক স্নেহ অন্যাপেক্ষা দেখাও, তাহা হইলেই ভবিষ্যৎ বিবাদের মূল পত্তন হইবে। আমরা এই সম্পর্কে জ্ঞাত নিশ্চয়ই আছি। আমাদের ঘর সংসারের পারিবারিক জীবনে, আমাদের কর্মজীবনে বা অন্যান্য ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই যে বিবাদের শুরু হয়, আমরা আগের দিন আলোচনা করার সময় বলছিলাম বিবাদের শুরু হয় মায়ের কথা বলতে গিয়ে যে আমাদের গুরুত্বের লড়াই নিয়ে, গুরুত্বের পার্থক্য নিয়ে, কার বেশি গুরুত্ব। ঠিক এই গুরুত্বের সঙ্গে কিন্তু এই পক্ষপাত কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, রিলেটেড। সে কারণে পক্ষপাত করার সম্পূর্ণ বিপক্ষে মতামত পোষণ করেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এবং এই সংঘ জীবনের ক্ষেত্রে, মঠ পরিচালনের ক্ষেত্রে মঠের প্রত্যেকের প্রতি কড়া নির্দেশ দিয়েছেন যে পক্ষপাতী কিন্তু সকল অনিষ্টের মূল জানিবে। 2, কেহ তোমার নিকট অপর কোনো ভাইয়ের নিন্দা করিতে আসিলে তাহা বিলকুল শুনিবে না। শুনাও মহাপাপ, ভবিষ্যৎ বিবাদের সূত্রপাত তাহাতে। খুব স্পষ্ট করে বললেন, কেহ তোমার নিকট অপর কোনো ভাইয়ের নিন্দা করিতে আসিলে তাহা বিলকুল শুনিবে না। শুনাও মহাপাপ, ভবিষ্যৎ বিবাদের সূত্রপাত তাহাতে। আমরা কিন্তু নিন্দা শুনতে খুব ভালোবাসি, নয়তো এই গল্প কথায় যদি নিন্দা না থাকে, যেমন রান্নায় মশলা না থাকলে যেমন রান্না খুব টেস্টি হয় না, সুখকর হয় না, তৃপ্তি হয় না, সেরকম গল্প কথায় আড্ডায় যদি নিন্দে না থাকে তাহলে আমাদের আড্ডা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু স্বামীজির এই কথা যখন লিখছেন তখনও মায়ের সেই বিখ্যাত উক্তি কিন্তু মা করেননি। আমরা জানি মায়ের জীবনের শেষ সময়ে মায়ের খুব বিখ্যাত উক্তি, যা আমাদের জীবনের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ। কি? দোষ দেখবে নিজের, অপর কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। ঠিক তেমনি আরেকটি স্বামীজি লিখছেন, অপর কোনো ভাইয়ের নিন্দা করিতে আসিলে তাহা বিলকুল শুনিবে না। শুনাও মহাপাপ, ভবিষ্যৎ বিবাদের সূত্রপাত তাহাতে। ভবিষ্যতের যে বিবাদ তা কিন্তু সূত্রপাত হয় এই নিন্দাবন্ধর জন্যই। তারপরে স্বামীজি লিখছেন 3 নম্বর পয়েন্টে, লিখছেন অধিকন্তু সকলের দোষ সহ্য করিবে। সকলের দোষ সহ্য করিবে। মা কিন্তু বললেন সহ্যের সমান গুণ নাই। সকলের দোষ সহ্য করিবে, লক্ষ্য অপরাধ ক্ষমা করিবে এবং সকলকে তুমি যদি নিঃস্বার্থভাবে ভালোবাসো সকলেই
ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসবে। সকলকে যদি তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসো, সকলেই ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসিবে। আমাদের জীবন যাপনের কিন্তু এগুলি মূল কথা। যদি একটি গৃহে সমগ্র পরিবার থাকে, সেখানেও কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে ভালোবাসার যে সম্পর্ক তৈরি হয় বিশেষত আত্মীয় স্বজনের মধ্যে, তার মধ্যে কিন্তু স্বার্থগন্ধ থাকে, এবং এই স্বার্থগন্ধ থাকে বলেই বিবাদের কিন্তু সূত্রপাত হয়। স্বামীজি বললেন, এই ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, সকলেই ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসিবে। একের স্বার্থ অন্যের উপর নির্ভর করে, এ কথা বিশেষ রূপে বুঝিতে পারিলেই সকলের ঈর্ষা একেবারে ত্যাগ করিবে। একের স্বার্থ অন্যের উপর নির্ভর করে। আমরা আবার পড়ার চেষ্টা করব যে বলছেন একজনের স্বার্থ অন্যের উপর নির্ভর করে, এ কথা বিশেষ রূপে বুঝিতে পারিলেই সকলে ঈর্ষা একেবারে ত্যাগ করিবে। 10 জনে মিলিয়া একটা কার্য করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যেই নাই, এজন্য ওই ভাব আনিতে অনেক যত্ন, চেষ্টা ও বিলম্ব সহ্য করিতে হইবে। আমরা কথায় শুনেছি, ছোটবেলায় শুনেছি, বাবা মায়েরা বলেছেন, আপনারা আপনাদের সন্তানদের বলেছেন যে সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু মুখে বলতে বেশ ভালো লাগে, কাজে করতে আমাদের ভালো লাগে না। সবে মিলে আমরা কাজ করতেও পারি না। তার জন্য কি হয়, আমাদের প্রতিযোগিতা বেশি হয়ে যায়, সহযোগিতা কম হয়। সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, কিন্তু সহযোগী হয়ে ওঠে না। এবং বিশেষত আমাদের এই বাংলায় আমরা যদি আত্মসমালোচনা করি, তাহলে আমরা দেখব যে আমাদের সৃষ্টির চেয়ে গোষ্ঠী বেশি। আমাদের এই সৃষ্টির চেয়ে গোষ্ঠী বেশি। যখনই কয়েকজন, আমাদের খুব মজার কথা বললে ভালো লাগবে, আপনারা দেখবেন রামকৃষ্ণ সংঘের যে এতগুলো আমাদের সেন্টার রয়েছে, এতগুলো আমাদের কেন্দ্র রয়েছে, এবং সেই কেন্দ্রগুলোর হাত ধরে আমাদের একটি ভাব প্রচার পরিষদ গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করে। ভাব প্রচার পরিষদগুলো পরিচালনা কারা করেন? পরিচালনা করেন ভক্তরা, গৃহস্থ ভক্তরা। আমাদের এই আশ্রমগুলোতে, যেগুলি রামকৃষ্ণ মঠ বা বেলুড় মঠের ডিরেক্ট কেন্দ্র, একেবারে সরাসরি কেন্দ্রীয় কেন্দ্রভুক্ত, তাদের এখানে পরিচালনের ভার থাকে সন্ন্যাসী মহারাজদের উপর। কিন্তু যেগুলি ভাব প্রচারের কেন্দ্র, সেগুলির উপর ভার থাকে, সেগুলি পরিচালনের ভার থাকে গৃহস্থ মানুষের ওপরে। গৃহস্থ মানুষদের অবশ্যই এক্ষেত্রে ধন্যবাদ প্রাপ্য যে তারা ঘর সংসার সামলে, বিভিন্ন কাজ সামলে, পারিবারিক চাপ, আর্থিক অনটন সমস্ত কিছু সামলেও তাদের অনিষ্ট চিন্তা না করে, অন্যদিকে অর্থ ব্যয় না করে তারা আশ্রম কেন্দ্রিক জীবনযাপন করেন। কিন্তু সমস্যা হয় ওই জায়গায়, যখনই আশ্রম কেন্দ্রিক জীবনযাপন করতে গিয়ে একটি কমিটি গঠিত হয়, তখনই কয়েকদিন পর আর যে কমিটির সম্পাদক নির্বাচিত হয় তার কথা ভালো লাগে না। ওর কেন কথা শুনবো, আমি তো সম্পাদক হতে পারি। এই নিয়ে বেলুড় মঠে চিঠির পর চিঠি আসে। তারা ভাব প্রচার পরিষদের কর্ম দায়িত্বে রয়েছেন যে সমস্ত সন্ন্যাসীরা, তাদের কাছে প্রতিদিন তারা চিঠি আসে। একদল তারা ওই দলের নামে লেখেন যে ওরা তো ঠিক কাজ করছে না, একেবারেই ভালো চলছে না, গানের কোনো সুর নেই, বই নেই, লোক আসে না, সেবা করে না, সে এক গুচ্ছ কমপ্লেন। তারপরে আবার আর এক দলকে বললে আর এক দলও তাই করে। তো ফলে আমাদের যে উদ্দেশ্যে ভাব প্রচারের কেন্দ্রগুলো তৈরি হয়, কোথাও কোথাও এই সৃষ্টির চেয়ে গোষ্ঠী বেশি হয়ে যায় বলে মূল যে লক্ষ্য তা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। স্বামীজি কিন্তু এই মূল সমস্যাটি অনেকদিন আগেই একবারে লিখিত আকারে চিঠির মাধ্যমে মঠবাসীর উদ্দেশ্যে তথা আমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু স্মরণ করিয়ে দিয়েছিলেন। আপনারা রাজনৈতিক দলগুলো দেখবেন, বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল কাজ করছে, সমস্ত রাজনৈতিক দলে কিন্তু এই সমস্যা, একসঙ্গে সবাই কাজ করতে পারে না। সবাই হয়তো একটি লক্ষ্য নিয়েই কিন্তু কাজে নেমেছিলেন, কিন্তু তারপর কাজ করতে নেমে পদ এবং অহংকারের দ্বন্দ্ব এমন বেড়ে যায়, সেখানে একটি দল আর থাকতে পারে না, তখন আরেকটি দল থেকে আরেকটি নতুন দল। এই ইতিহাস ভারতবর্ষে কিন্তু ক্রমাগত আছে। তাই স্বামীজি বলছেন জাতীয় চরিত্রের মধ্যেই নাই, 10 জনে মিলিয়া একটা কার্য করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যেই নাই, এজন্য ওই ভাব আনিতে অনেক যত্ন, চেষ্টা ও বিলম্ব সহ্য করিতে হইবে। আমি তোমাদের মধ্যে তো বড় ছোট দেখিতে পাই না, কাজের বেলায় সকলেই মহাশক্তি প্রকাশ করিতে পারে।
আমি দেখিতে পাইতেছি। শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ় নিষ্ঠা মহাভিত্তি স্বরূপ। স্বামীজি সুন্দর করে প্রশংসার ছলে লিখছেন, বলছেন শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে। শশী অর্থাৎ রামকৃষ্ণানন্দজি যেখানে থাকেন সেখানে স্থান জাগিয়ে ঠাকুরের এত সেবা যত্ন করে সেই স্থানটি যেন জাগরুক হয়ে ওঠে। শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ়নিষ্ঠা একটা মহাভিত্তি স্বরূপ। কালী ও যোগেন টাউন হল মিটিং কেমন উত্তম রূপে সিদ্ধ করিল। কত গুরুতর কার্য। কালী ও যোগেন, কালী অর্থাৎ কালী মহারাজ মানে অভেদানন্দজি, যোগেন মানে যোগানন্দজি মহারাজ। বলছেন কালী ও যোগেন টাউন হল মিটিং কেমন উত্তম রূপে সিদ্ধ করিল, কত গুরুতর কার্য। নিরঞ্জন অর্থাৎ নিরঞ্জনানন্দজি সিলন অর্থাৎ সিংহল প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়াছে। সারদা কত দেশ পর্যটন করিয়া বড় বড় কার্যের বীজ বপন করিয়াছে, অর্থাৎ ত্রিগুণাতীতানন্দজি। হরির বিচিত্র ত্যাগ, হরি অর্থাৎ তুরীয়ানন্দজি মহারাজ বলছে হরির বিচিত্র ত্যাগ, স্থির বুদ্ধি ও তিতিক্ষা আমি যখনই মনে করি তখনই নূতন বল পাই। তুলসী, গুপ্ত, বাবুরাম, শরৎ প্রভৃতি সকলের মধ্যেই এক এক মহাশক্তি আছে। তিনি যে জহুরি ছিলেন তাতে এখনো যদি সন্দেহ হয় তাহলে তোমাতে আর উন্মাদের তফাৎ কি। এই তিনি স্বয়ং অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ। তিনি তো চোজেন ফিউ, দে আর চোজেন ফিউ অফ শ্রীরামকৃষ্ণ। তাদেরকে তিনি চিহ্নিত করে পছন্দ করে নিয়ে এসেছিলেন জহুরির মতো। স্বামীজি বলছেন তিনি যে জহুরি ছিলেন তাতে এখনো যদি সন্দেহ হয় তাহলে তোমাতে আর উন্মাদে তফাৎ কি। দেখো এদেশে শত শত নরনারী প্রভুকে সকল অবতারের শ্রেষ্ঠ বলিয়া পূজা করিতে আরম্ভ করিতেছে। ধীরে ধীরে মহাকার্য ধীরে ধীরে হয়, ধীরে ধীরে বারুদের স্তর পুঁতিতে হয়, তারপর একদিন এক কণা অগ্নি আর সমস্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে। বলছেন ধীরে ধীরে এই কাজ তো আর একদিনে সমাধা হবে না, এই কাজ সমাধানের জন্য সময় দরকার। 1895 সালে স্বামীজি এই চিঠিটি লিখছেন, ঠাকুরের শরীর ত্যাগ হয়েছে 1886 সালে, অর্থাৎ তখনও 10 বছরও হয়নি। তার মধ্যেই অবতার পুরুষকে নিয়ে মানুষজনের মধ্যে যে উন্মাদনা তা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং সেই কথাই স্বামীজি বলছেন সকল অবতারের শ্রেষ্ঠ বলিয়া পূজা করিতে আরম্ভ করিতেছে। ধীরে ধীরে মহাকার্য ধীরে ধীরে হয়, মহাকার্য খুব তাড়াতাড়ি হয় না। ধীরে ধীরে বারুদের স্তর পুঁতিতে হয়, তারপর একদিন এক কণা অগ্নি আর সমস্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে। তিনি কাণ্ডারী, ভয় কি? তোমরা অনন্ত শক্তিমান, সামান্য ঈর্ষাবুদ্ধি ও অহংপূর্ণ বুদ্ধি দমন করিতে তোমাদের কদিন লাগে? যখনই ওই বুদ্ধি আসিবে প্রভুর কাছে শরণ লও, শরীর মন তার কাজে সঁপে দাও দেখি, হাঙ্গামা মিটে যাবে একদম। স্বামীজি সমস্যা বলছেন আর সমাধানও বলে দিচ্ছেন। সমাধানও বলছেন সেই শরণাগতি প্রার্থনা। বলছেন তোমরা অনন্ত শক্তিমান, প্রশংসা করছেন, ভেতরে উৎসাহিত করছেন, ভেতরে ভেতরে নিরুৎসাহ কখনোই করছেন না, এই উৎসাহিত করছেন আর বলছেন তোমরা অনন্ত শক্তিমান। এবং সামান্য ঈর্ষাবুদ্ধি ও অহংপূর্ণ বুদ্ধি দমন করিতে তোমাদের কদিন লাগে? এই ঈর্ষাবুদ্ধিতে আমরা তো ঈর্ষায় জ্বলে পুড়ে যাই ভেতরে ভেতরে, আমরা শুধুমাত্র নিজেরাই সেটি অনুভব করতে পারি। অন্য কেউ কিন্তু খুব একটা সেটি অনুভব করতে পারে না। তাই এই ঈর্ষাবুদ্ধি বা অহংবুদ্ধি যদি যখন আসবে তখন কি করবে? স্বামীজি প্রেসক্রিপশন করে দিলেন, বলছেন তখন প্রভুর কাছে শরণ লও, শরীর মন তার কাজে সঁপে দাও দেখি, হাঙ্গামা মিটে যাবে একদম। যদি শরীর মন তার কাজে সঁপে দেওয়া যায় তাহলে এই যত ধরনের হাঙ্গামা, যত ধরনের সমস্যা তা কিন্তু মিটে যাবে, সহজ সমাধান হবে। মঠবাসীদের উদ্দেশ্যে বলছেন যে বাড়িতে তোমরা আপাতত আছো তাহাতে স্থান পূর্ণ হইবে না, দেখিতে পাইতেছি। 1895, আপনারা চিন্তা করুন তো মঠ বাড়ি তখন কোথায়?
তখন মঠবাড়ি আলমবাজারে, তখন আলমবাজারে স্থানান্তরিত হয়েছে। বড়নগরের যে বাড়ি, ভুতুরে বাড়ি, সেই বাড়ি ছেড়ে মঠটা সম্পূর্ণ উঠে গেছে আলমবাজার মঠে। তারপরের অংশ তো সবটাই আমাদের জানা। আলমবাজার থেকে মঠ উঠে গেল নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, একেবারে বেলুর মঠের গায়ে। এবং নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে স্থায়ীভাবে 1898 খ্রিস্টাব্দে বেলুর মঠের যে বর্তমান জমি, সেখানে মঠ পাকাপাকিভাবে স্থাপন হলো। একটা প্রশস্ত বাটির দরকার, স্বামীজি বলছেন, অর্থাৎ সকলে গুতোগুতি করে এক ঘরে শোবার আবশ্যক নাই। পারতপক্ষে এক ঘরে 2 জনের অধিক থাকা উচিত নহে। একটা বড় হল, সেখানে পুঁথি পাতা রাখিবে। প্রত্যহ প্রাতঃকালে ও সন্ধ্যাকালে কালী, হরি, তুলসী, শশী প্রভৃতি অদল বদল করে যেন কিঞ্চিত কিঞ্চিত শাস্ত্র পাঠ করে, ও পরে সন্ধ্যাকালে আরেকবার পাঠ ও ধ্যান ধারণা ও একটু সংকীর্তনাদি হয়। একদিন যোগ, একদিন ভক্তি, একদিন জ্ঞান ইত্যাদি বিভাগ করিয়া লইলেই হইবে। এই মতো একটা রুটিন, অর্থাৎ পাঠের যে ক্রম, এই মতো একটা রুটিন করিয়া লইলেই বড়ই মঙ্গলের বিষয়। সন্ধ্যাকালের পাঠাদির সময় সাধারণ লোকেরা যাহাতে আসিতে পারে, এবং প্রতি রবিবার 10টা হইতে নাগাদ রাত্র ক্রমান্বয়ে পাঠ কীর্তনাদি হওয়া উচিত, সেটা পাবলিকের অর্থাৎ সাধারণের জন্য। এই নিয়মাদি করে কিছুদিন কষ্ট করে চালিয়ে দিলেই পরে আপনা হতে গড় গড় করে চলে যাবে। উক্ত হলে যেন তামাক খাওয়া না হয়, তামাক খাবার একটা যেন আলাদা জায়গা থাকে। এই ভাবটা তুমি যদি পরিশ্রম করে ধীরে ধীরে আনতে পারো, তাহলে বুঝলাম অনেক কাজ এগোলো। কিম অধিকা ইতি নরেন্দ্র। আবার পুনরায় স্বামীজি লিখছেন, হরমোহন নাকি একটা কাগজ বার করবার জোগাড় করছিল, তাহার কি হলো? কালী, শরৎ, হরি মাস্টার, ঋষি ঘোষ অর্থাৎ গিরিশবাবু জোগাড় করে যদি পারো তো ভালোই বটে। স্বামীজি আছেন সুদূর বিদেশে, সেখানে বসে বসে মঠ কিভাবে পরিচালিত হবে এবং মঠবাসীদের নিত্য যে দিনের রুটিন বা জীবনযাপনের যে রোজনামচা কি হবে, তা কিন্তু স্বামীজি সেখানে বসেই নির্দেশ করছেন এবং বলছেন যে সকাল সন্ধে বিশেষত পাবলিকের জন্য, জনসাধারণের জন্য কিন্তু সেই মঠবাটি উন্মুক্ত থাকবে, এবং রবিবার বিশেষ নাম সংকীর্তনাদির ব্যবস্থা করলে ভালো, সেটি কিন্তু স্বামীজি পরিষ্কার করে বলছেন। এবং এক সাধুকুলের কথায় খুব সুন্দর করে বললেন যে হলে এই পুঁথিপাঠ এবং পাঠ হবে, শাস্ত্রাদি অধ্যয়ন হবে, সেখানে তামাক সেবন চলবে না। তামাক সেবনের জন্য আলাদা একটা ঘর থাকবে। স্বামীজি কিন্তু স্পষ্ট নির্দেশ দিচ্ছেন। আর কি বলছেন এই নিয়মাদি করে কিছুদিন কষ্ট করে চালিয়ে দিলেই পরে আপনা হতে গড় গড় করে চলে যাবে। উক্ত হলে যেন তামাক খাওয়া না হয়। এই ভাবটা তুমি যদি পরিশ্রম করে ধীরে ধীরে আনতে পারো, তাহলে বুঝলাম অনেক কাজ এগোলো। আবার স্বামীজি লিখছেন পুনরায়, হরমোহন নাকি একটা কাগজ করবার জোগাড় করছিল, তাহার কি হলো? এটি কিসের পটভূমি আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন। এটি কিন্তু এই পটভূমি হচ্ছে উদ্বোধন পত্রিকার। স্বামীজির কিন্তু এই আইডিয়া বলছেন, কালী, শরৎ, হরি মাস্টার, ঋষি ঘোষ জোগাড় করে একটা যদি পারো তো ভালোই বটে। স্বামীজি কিন্তু তার পটভূমি রচনা করে দিচ্ছেন। 1899 খ্রিস্টাব্দে যখন প্রথমবার উদ্বোধন পত্রিকা বেরোলো, উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক হলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি। অর্থাৎ বলছেন কাগজ বার করবার জোগাড় করছিল। এই যে কাগজ বার করার যে জোগাড়ের কথা শুনে স্বামীজি অতিশয় আনন্দিত হচ্ছেন এবং অন্যদের উৎসাহিত করছেন, যদি কাগজ আরেকটি বার করা যায় তাহলে ক্ষতি কি, তাহলে তো ভালোই বটে। এই ধীরে ধীরে এই মুখপত্র কাগজের মাধ্যমে কি হবে? ধর্মশিক্ষা হবে। কাগজ বার করলে কি হয়? কাগজ বার করলে ধীরে ধীরে সবার মনে, মানুষের মনে, সমস্ত জায়গায়, সমস্ত অন্তরে কি হবে? সেটি ধীরে ধীরে ছড়িয়ে যাবে, সেই ভাবনা ছড়িয়ে যাবে, সেই স্রোত ছড়িয়ে যাবে। এই যে চিন্তার আন্দোলন এনেছিলেন স্বামী বিবেকানন্দের হাত ধরে ভগবান শ্রীরামকৃষ্ণ, যে
নিঃশব্দ বিপ্লব করলেন, সেই বিপ্লব তো মানুষের কাছে পৌঁছতে হবে। সেই বিপ্লব পৌঁছানোর অন্যতম হাতিয়ার কিন্তু এই কাগজ বা পত্রিকা বার করা। স্বামীজি জীবদ্দশাতেই কিন্তু এই পত্রিকাগুলো প্রায় অনেক পত্রিকা, প্রবুদ্ধ ভারত আপনারা জানেন, বেদান্ত কেশরী জানেন, সে তখন ব্রহ্মবাদীর নাম ছিল প্রবুদ্ধ ভারতের, এবং বাংলা মুখপত্র উদ্বোধন, স্বামীজির জীবৎকালে ওই 39 বছরের জীবনের শেষ অংশে কিন্তু এটি প্রকাশিত হয়ে গিয়েছিল। স্বামীজি তার পত্তন করে গেলেন যদি, এবং সেটি কিন্তু ধীরে 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 রূপ পরিগ্রহ করে এখন বাংলা তথা ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে গেছে। তাই স্বামীজি এই যে ভিত্তিভূমি গড়ে দিচ্ছেন, সেই ভিত্তিভূমির মধ্যে কিন্তু যে একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যেভাবে মঠ পরিচালিত হয়। আপনারা সকলেই জানবেন যে মঠ কিন্তু পরিচালিত হয় শুধু সন্ন্যাসীদের দ্বারা নয়। এই আমাদের এই আশ্রম, এত বড় আশ্রম, এত কর্মযোগ্য, এসব কিন্তু শুধু কতিপয় সন্ন্যাসীদের দ্বারা তো পরিচালিত হওয়া সম্ভব নয়। বিদ্যালয়ে কতিপয় সন্ন্যাসীদের দ্বারা তো সম্ভব নয়। শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রাবাস কর্মী, তাদের সকলের সক্রিয় সহজেই এত বড় কর্মকাণ্ড লোকশিক্ষা পরিষদে সন্ন্যাসী মহারাজ একজন অথবা দুজন আছেন। এত বড় কর্মকাণ্ড কাদের দ্বারা চলছে? ভক্তদের দ্বারা চলছে। কাদের দ্বারা চলছে? কর্মীদের দ্বারা চলছে। এবং স্বামীজি সাহেব লক্ষ্য রাখতে হবে বা মনে রাখতে হবে, এই কথাগুলি কিন্তু শুধুমাত্র মঠবাসীদের উদ্দেশ্য তো বটেই, কিন্তু শুধুমাত্র তাদের উদ্দেশ্যেও নয়, আমাদের আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে। এবং জাতীয় জীবনের যে সমস্যাগুলো স্বামীজি তুলে ধরার চেষ্টা করছেন বা তুলে ধরছেন, সেটি কিন্তু আমাদেরই জীবনের কথা, যে সমস্যায় দৈনন্দিন জীবনে আমরা ভুগতে থাকি। চিঠিটি এখানে শেষ হচ্ছে, 253 নম্বর চিঠি। তাহলে সেখানে মঠবাসীদের উদ্দেশ্যে যে নির্দেশগুলো স্বামীজি দিলেন, আমরা দেখছি যে এত বছর পরে সেগুলি রূপ পরিগ্রহ করেছে। আশ্রম স্থাপনা হয়েছে, সন্ধ্যাকালীন যে ব্যবস্থা বলেছিলেন আপনারা দেখুন, এই বেশিরভাগ আশ্রমে এটি সাধারণত ফলো করা হয়। কিন্তু যে সমস্যাগুলোর কথা বলেছেন, সেই সমস্যায় কিন্তু আমরা এখনো জর্জরিত হয়ে আছি। অর্থাৎ সেই সমস্যাগুলোর কথা আমাদের মানতে হবে বা বুঝতে হবে, ধীরে ধীরে অনুধাবন করতে হবে, যাতে আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। এক হলো, আমরা পক্ষপাত করা চলবে না। পক্ষপাত হচ্ছে আমাদের অনিষ্টের মূল। 2 নম্বর কি বললেন? বললেন কেউ কারোর নিকট গিয়ে অযথা নিন্দে মন্দ গালাগাল করবে না। 3 নম্বর কি বললেন? খুব কথা বললেন যে আমরা 10 জন মিলে একটি কাজ করতে পারি না, এটা আমাদের জাতীয় জীবনের সমস্যা। এই 10 জন মিলে যাতে আমরা একটি কাজ করতে পারি, তার পটভূমি প্রস্তুত করতে হবে। এইগুলোই কিন্তু আমাদের জাতীয় জীবনের সমস্যা। এই জাতীয় জীবনের সমস্যাগুলো বা প্রতিদিনের জীবনের সমস্যা, এই জাতীয় জীবনের বা প্রতিদিনের জীবনের সমস্যাগুলোকে যদি আমরা ফাইন্ড আউট করে, যদি আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই সমস্যা ধীরে ধীরে আমাদের কাছ থেকে সরে যাবে। আরো একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বললেন, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। কি বললেন? বললেন এই জন্য ওই ভাব আনিতে অনেক যত্ন চেষ্টা, অর্থাৎ চেষ্টার কিন্তু বিফল মনোরথ কখনো কখনো হয়ে গেলে আমরা চেষ্টা করা বন্ধ করে দিই। ও আর হবে না, ভগবানের ইচ্ছে নেই, তখন আমার ইচ্ছে নেই, সেটা ভগবানের ইচ্ছে নেই বলে চালিয়ে দিই। তাই যত্ন চেষ্টা ও বিলম্ব সহ্য করতে হবে, ধীরে ধীরে করতে হবে, বিলম্ব সহ্য করতে হবে। এই কথাটা কিন্তু স্বামীজি বললেন। আরো একটি কথা বললেন যে আমরা তো অহংশূন্য, ঈর্ষাশূন্য হতে পারি না। নিত্যদিন আমাদের চিত্তশুদ্ধিকরণের জন্য আমাদের কর্মযোগ করতে হয়, চিত্তশুদ্ধিকরণের জন্য আমাদের জ্ঞান যোগ করতে হয়। কিন্তু জ্ঞান যোগের পথে যেতে গিয়ে যখন দেখি আমরা সমস্যা সংকুল হয়ে পড়ি, ঈর্ষায় বা পরশ্রী কাতরতায় আমরা ছটফট করি, তখন কিন্তু স্বামীজি সেইটি প্রেসক্রিপশন দিয়ে গেলেন। যদি ওই রকম যখনই ওই বুদ্ধি আসিবে, প্রভুর কাছে শরণ লও। যখনই ওই বুদ্ধি আসিবে, তখন প্রভুর কাছে শরণ লও। অর্থাৎ প্রভুর কাছে নিরন্তর প্রার্থনা, নিরন্তর শরণাগতি, এটির কথাই কিন্তু স্বামীজি আমাদের জন্য প্রেসক্রাইব করলেন বা নির্দেশ করলেন। আমরা 254 নম্বর চিঠিতে যাব। এই 254 নম্বর চিঠিটিও লেখা 1895 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দজিকে। স্বামী ব্রহ্মানন্দজিকে চিঠির প্রথমে স্বামীজি লিখছেন সম্বোধন করে, অভিন্ন হৃদয়েষু এইমাত্র তোমার পত্রে সকল সমাচার জ্ঞাত হইলাম। ভারতবর্ষে কার্য হোক না হোক, কার্য এদেশে, যে দেশে আছেন স্বামীজি সেই দেশের কথা, কাহারও এক্ষণে আসিবার দরকার নাই। আমি দেশে গিয়ে কয়েকজনকে তৈয়ার করে তুলব, তারপর পাশ্চাত্য দেশে কোনো ভয় থাকিবে না। গুণনিধির কথায় লিখিয়াছিলাম,
হরি সিং প্রভৃতি সকলকে বিশেষ প্রেম আশীর্বাদ দিবে। ঝগড়াঝাটির মধ্যে থাকিবে না। কার স্বার্থ ক্ষেত্রীর রাজাকে দাবায়, মা জগদম্বা তার শিয়রে। কালীরও চিঠি পেয়েছি, অর্থাৎ অভেদানন্দজির কথা বলছেন। বলছেন কালীরও চিঠি পেয়েছি, কাশ্মীরে যদি সেন্টার করতে পারো তো বড়ই ভালো হয়। যেখানে পারো একটা সেন্টার করো। এখন এদেশে আর বিলেতে আমার গোড়া বেঁধে গেছে, কারু সাধ্যি কি তার টলায়। নিউ ইয়র্ক এবার তোলপাড়, আসছে গরমিতে লন্ডন তোলপাড়। বড় বড় হাতি দিগ্গজ ভেসে যাবে। পুঁটি পাটার কি খবর রে দাদা, তোরা কোমর বেঁধে লেগে যা দেখি, হুহুঙ্কারে দুনিয়া তোলপাড় করে দেব। এই তো সবে সন্ধ্যারে ভাই। এই যে স্বামীজির জ্বালাময়ী বাণী, এই যে স্বামীজির উৎসাহ করা অনুপ্রেরণামূলক বাণী, এই স্বামীজির চিঠি পড়লে একেবারে হৃদয়ের রক্ত গরম হয়ে যাবে। স্বামীজি বলছেন উৎসাহে সোৎসাহে মানুষজনকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কি বলছেন? বলছেন কে টলায়, এখন এদেশে আর বিলেতে আমার গোড়া বাঁধা হয়ে গেছে, গোড়া বেঁধে গেছে, কারু সাধ্যি কি তার টলায়। নিউ ইয়র্ক এবার তোলপাড়, আসছে গরমিতে লন্ডন তোলপাড়। বড় বড় হাতি দিগ্গজ ভেসে যাবে। পুটি পাটার কি খবর রে দাদা, তোরা কোমর বেঁধে লেগে যা দেখি, হুহুঙ্কারে দুনিয়া তোলপাড় করে দেব। এই তো সবে সন্ধ্যারে ভাই। আমরা কোনো এক সময় আলোচনা করতে গিয়ে বলেছিলাম স্বামীজির বেশিরভাগ কথার মধ্যেই দেখবেন ইতিবাচক কথা আছে। নেতিবাচক শব্দ বা নেতিবাচক কথা কিন্তু খুব কম। কিন্তু নেতিবাচক শব্দ বা নেতিবাচক কথা যখন বলতে হয় তখন চাছাছোলা স্পষ্ট ভাষায় স্বামীজি সেগুলি প্রয়োগ করেন বা বলে থাকেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখব স্বামীজি এই দূরবর্তী সময়ে দূরে যখন আছেন, পাশ্চাত্যে যখন আছেন, সেই সময় দেশের মধ্যে কিন্তু সকলকে জাগিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলছেন, উৎসাহিত করছেন, সমস্যার জায়গাগুলো চিহ্নিত করছেন যেগুলি জাতীয় জীবনের সমস্যা। আবার একই সঙ্গে সেই সমস্যায় জর্জরিত হয়ে মনে যাতে নিরুৎসাহ কেউ না হয়ে যায় সে কারণে কিন্তু জাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কলম্বো থেকে যে বক্তৃতা মালা স্বামীজি শুরু হয়েছিল, আপনারা সেখানে দেখবেন ভারতীয় যুবকবৃন্দকে স্বামীজি কি হুহুঙ্কারে আহ্বান করছেন। যুবকবৃন্দের সামনে ভারতের যে আমাদের যারা পূর্বপুরুষ তাদের যে মূল সমস্যা সেগুলো চাছাছোলা ভাষায় আক্রমণ করে পরিষ্কার বলে দিচ্ছেন। কিন্তু মনে রাখা দরকার, স্বামীজি যখন ভারতবর্ষের কথা পাশ্চাত্য দেশে বলছেন তখন কিন্তু ভারতবর্ষের সম্পর্কে একটিও কুকথা নিন্দেবন্ধ কথা কিন্তু কোথাও প্রকাশ করেননি, একেবারেই করেননি। এবং বারবার সেখানে একবারে দৃপ্ত কণ্ঠে দৃঢ় কণ্ঠে বলেছেন যে ভারতবর্ষই একমাত্র ভূমি যা অত্যন্ত পবিত্র থেকেও পবিত্রতর। আর এদেশে এসে বলেছেন আমরা কেন এই আমাদের জাতীয় জীবনের মূল সমস্যা কোথায়, আমরা পূর্বপুরুষদের যে কীর্তিগাথা, যে কৃতিত্ব, তাকে আমরা মান দিই না, আমরা জানি না। এই কথা স্বামীজি এই দেশে এসে বলছেন। তাই আমরা দেখব যে স্বামীজি বললেন তোমরা কোমর বেঁধে লেগে যাও দেখি, হুহুঙ্কারে দুনিয়া তোল পার করে দেব। এই তো সবে সন্ধ্যারে ভাই। বলছেন দেশে কি মানুষ আছে ও শ্মশানপুরী। যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে বল কি আছে, বিদ্যা শেখাতে পারো। বড় মানুষেরা কোন কালে কোন দেশে কার কি উপকার করেছে, সকল দেশেই বড় কাজ গরিবেরা করে। টাকা আসতে কতক্ষণ, মানুষ কই। দেশে কি মানুষ আছে, দেশের লোকগুলো বালক, ওদের সঙ্গে বালকের ন্যায় ব্যবহার করতে হবে। ওদের বুদ্ধিশুদ্ধি 10 বছরের মেয়ে বিয়ে করে খরচা হয়ে গেছে। 10 বছরের মেয়ে বিয়ে করে খরচা হয়ে গেছে, বুদ্ধিশুদ্ধি সব জলাঞ্জলি দিয়েছে। কারোর সঙ্গে ঝগড়া না করে মিলেমিশে চলে যাও। এ দুনিয়া বড়ই ভয়ানক, কাউকেই বিশ্বাস নাই, ভয় নাই, মা আমার সহায়। এমন কাজ এবার হবে যে তোরা অবাক হয়ে যাবি। ভয় কি, কার ভয়, ছাতি বজ্র করে লেগে যাও। কি মধিকা মিতি বিবেকানন্দ। স্বামীজি বারবার উৎসাহিত করছেন, সমস্যাগুলো বলছেন এবং সেগুলি সমাধান পথের কথা। কারোর সঙ্গে ঝগড়া না করে মিলেমিশে চলে যাও। এ দুনিয়া বড়ই ভয়ানক, কাউকেই বিশ্বাস নাই, ভয় নাই, মা আমার সহায়। এমন কাজ এবার হবে যে তোরা অবাক হয়ে যাবি। ভয় কি, কার ভয়, ছাতি বজ্র করে লেগে যাও।
বুকের ছাতি বজ্র করে লেগে যাও, কিম অধিকমিতি বিবেকানন্দ। স্বামীজি আবার লিখছেন পুনরায়, সারদা কি বাংলা বার করবে বলেছে? সারদা কি বাংলা কাগজ বার করবে বলেছে? সেটার বিশেষ সাহায্য করবে, সেই মতলবটা সব মন্দ নয়। সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজির কথা। ওই যে আগের চিঠিতে বলছিলাম, স্বামীজি কিন্তু তার পটভূমি তৈরি করে দিচ্ছেন এবং কারা কারা এই কাজে সহায় হতে পারে তাও কিন্তু নির্দেশ করছেন। তেমন ভাবে বলছেন, সারদা কি বাংলা কাগজ বার করবে বলছে? সেটার বিশেষ সাহায্য করবে, সেই মতলবটা মন্দ নয়। কারুর উৎসাহ ভঙ্গ করতে নাই। ক্রিটিসিজম, বিরুদ্ধ সমালোচনা একেবারে ত্যাগ করবে। যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে। যেখানটা ভালো না বোধ হয় ধীরে বুঝিয়ে দিবে। পরস্পরকে ক্রিটিসাইজ, বিরুদ্ধভাবে সমালোচনা করাই সকল সর্বনাশের মূল। দল ভাঙবার ওইটি মূল মন্ত্র। স্বামীজি আবার বললেন পরস্পরকে ক্রিটিসাইজ করা, সমালোচনা করাই সকল সর্বনাশের মূল। দল ভাঙবার ওইটি মূল মন্ত্র। ও কি জানে, সে কি জানে, তুই আবার কি করবি? স্বামীজি একেবারে স্পষ্ট, এই কথাগুলো আমরা স্বভাবতই বলে, তোর দ্বারা কিছু হয়, তুই আবার কি করবি? যদি কেউ না থাকে সামনে, ও কি জানে বলুন তো? কিচ্ছু জানে না। সে কি আর জানে, তুই আবার কি করবি? আর তার সঙ্গে ওই একটু মুচকি হাসি, ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র। ঠোঁটের কোনায় এক চিলতে মুচকি হাসি যেন তাচ্ছিল্যের হাসি। স্বামীজি একেবারে স্পষ্ট করে আমাদের প্রত্যেকের জীবনের যে সমস্যার জায়গাগুলো সেগুলো ধরিয়ে দিলেন। ও কি জানে, সে কি জানে, তুই কি বুঝবি? আর তার সঙ্গে ওই একটু মুচকি হাসি, ওগুলোই হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র। স্বামীজি বলেছিলেন, দেখবেন আমরা মাঝে মাঝে ওটা তো আমিই করে দিলাম, আমার কি করে দিলাম, কি হলো তা নয়, সেখানে আমিটাই বড় হয়ে উঠল, আমিই করে দিলাম। কিন্তু এইসব কথা শুনে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই কথাগুলো শোনেন আর হাসেন অন্তর্যামী। ভগবান শ্রী শ্রী ঠাকুর হাসেন, ভাবে যে আমি করে দিলাম। এই মুচকি হাসির সঙ্গে ওই আমিত্ব বেরিয়ে আসে, এই মুচকি হাসির সঙ্গে আমিত্ব বেরিয়ে আসে। যদি আমরা এই সমস্ত মুচকি হাসি আর অহংকার বোধ, তুই কি জানিস, ও কি পারবে, সে কি করবে, এটি ত্যাগ করতে পারি, তাহলে স্বামীজির কথায় আমাদের বিশ্বাস আরো দৃঢ় হবে। আর আমাদের যে সামনে যে কর্মপন্থা বা কর্মে যে স্থান পড়ে রয়েছে, সেই কর্মস্থানে আমাদের যাতায়াত অনেক সুগম হবে। স্বামীজির জন্মদিনের আগে আমরা এটি চেষ্টা করব। স্বামীজি আমাদের সমস্যাগুলো ধরিয়ে দিচ্ছেন, এই সমস্যাগুলো আমরা যারা কতিপয় আছি, সেই সমস্যাগুলো যাতে আমাদের ভেতর থেকে দূর করে আমরা সবে মিলে একসাথে কাজ করতে পারি। সেটা পারিবারিক হোক, সেটা কর্মক্ষেত্রে হোক, বা আরো বৃহৎ ক্ষেত্রে হোক। এই সহযোগিতার সঙ্গে যদি কাজ করতে পারি, তাহলে প্রতিদ্বন্দ্বী মানুষগুলো সবাই, প্রতিযোগীগুলো সবাই সহযোগী হয়ে উঠবে। ওম নমঃ শ্রী यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे परतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरे शंतं नमाम्यहम्।